বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড রোড। আজকের ঘটনাটি হচ্ছে বিবেককে নিয়ে। বিবেক বাবা মায়ের একমাত্র সন্তান। বিবেককে ওর বাবা মা খুবই ভালোবাসতো এবং স্নেহ করত, আর খুবই আদর যত্নে ওকে খুব বড় করে তুলছিল। বিবেক কিন্তু এরকম ছেলে ছিলই না যে আদর যত্ন পেয়ে যে সমস্ত ছেলেরা বিগড়ে যায়, কিন্তু বিবেক সেরকম ছেলে ছিলই না। বিবেক ছিল খুবই বুদ্ধিমান, পড়াশোনায় সবসময় 90%, 95% মার্কস নিয়ে আসতো, আর বড়োদেরকে খুবই সম্মান করত। আর অপরদিকে বিবেকের ভাই মানে প্রীতম। প্রীতম হচ্ছে বিবেকের নিজের কাকার ছেলে। তারা সেম এজেরই ছিল। অ্যাকচুয়ালি বিবেকের যে কাকার ছেলে ছিল সে বিবেকের থেকে মাত্র 2 মাসের জুনিয়র ছিল। অপরদিকে প্রীতম পড়াশোনায় অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। ও বেশিরভাগ সময় ক্রিকেট গ্রাউন্ডেই দেখা যেত ওকে। কিন্তু প্রীতমের বাবা মা চাইতো যে প্রীতম যেন এই খেলাধুলা ছেড়ে একটু ভালোভাবে স্টাডি করে ভালো মার্কস নিয়ে আসে। প্রীতমের ফ্যামিলি, বিশেষ করে ওর মা, প্রীতমকে পড়াশোনা করার জন্য খুবই প্রেসারাইজড করতো। প্রীতম যে ছিল ও উত্তরপ্রদেশে থাকতো নিজের বাবা মায়ের সাথে, নিজেদের প্রত্যেক বাড়িতে। অপরদিকে বিবেক থাকতো নিউ দিল্লিতে। ওরা নিউ দিল্লিতেই একটা ডুপ্লেক্স ভাড়া নিয়ে থাকতো, যার উপরতলায় তারা ভাড়া থাকতো আর নিচের তলায় মালিকরা থাকতো। অ্যাকচুয়ালি মালিকরা ওই বাড়িটা রেখে দিয়েছিল, নিচের তলায় মালিকরা কেউ থাকতো না, কিন্তু ওরা আসা যাওয়া করার জন্যই নিচের তলাটা ওরা নিজেদের জন্যই রেখে দিয়েছিল। বিবেকদের ভাড়া বাড়িটা ছিল 2 BHK, মানে 2 বেডরুম, 1 হল আর একটা কিচেন। প্রীতম যখন ক্লাস 7 স্ট্যান্ডার্ডে ছিল তখন প্রীতমের বাবার জব দিল্লিতে শিফট হয়ে যায়। তো প্রীতমের বাবা ফ্যামিলি নিয়ে দিল্লিতে শিফট হতে চায়, কিন্তু প্রীতমের মা রাজি হচ্ছিল না কিছুতেই। কিন্তু পরে দেখে যে সিটিতে ভালো স্কুলে ওকে ভর্তি করাতে পারবে, ওর পড়াশোনাও ভালো হবে, এইসব ভেবে সে রাজি হয়ে যায়। কিছুদিন পর প্রীতমের ফ্যামিলি শিফট হয়ে যায় নিউ দিল্লিতে, আর বিবেকের বাবা মায়ের সহায়তায় খুব কম রেন্টে ওদের বাড়ির থেকে 2-3টি বাড়ির পর একটি ভাড়া বাড়ি নেয়। এখানে আসার পর বিবেক আর প্রীতমের বন্ধুত্ব আরও যেন গভীর হয়ে যায়। তারা একই স্কুলে অ্যাডমিশন নেয়। আসলে বিবেক যে স্কুলে পড়তো ওই স্কুলেই প্রীতমও অ্যাডমিশন নেয়। এইভাবেই ওরা 8, 9 এবং 10th স্ট্যান্ডার্ডে চলে আসে। পার্থক্য শুধু একটাই ছিল যে বিবেক প্রথম দিক থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিল, আর অপরদিকে প্রীতম অ্যাভারেজ মার্কস নিয়ে আসতো, ওই 50-55% অ্যাপ্রক্স। বিবেকের যে আন্টি ছিল সে সবসময় বিবেককে দেখে খুবই জেলাস ফিল করতো, প্রীতম কেন পড়াশোনা করে না। আর অপরদিকে ওর ভাই মানে বিবেক এত ভালো মার্কস নিয়ে আসছে। কিছুদিন পর ওরা দুজনেই সেকেন্ডারি এক্সাম দিয়ে দেয়, এবং এক্সামের পর লম্বা ছুটি থাকে। তো বিবেক বাড়িতেই থাকতো আর প্রীতমও তাই। ওদের বন্ধুত্ব এই সময় আরও গভীর হয়ে গেছিলো। তো একদিন প্রীতম মার্কেটে গিয়েছিল, বিবেককেও নিয়ে গেছিলো, কিন্তু হঠাৎ বিবেকের মনে হয় কেউ যেন ওকে ফলো করছে। সময়টা ছিল সন্ধ্যে 7টা কি 8টা হবে। বিবেক বারবার সামনে পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে তার পিছনে বা সামনে কে তাকে ফলো করছে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। বিবেকের এই অস্থিরতা দেখে প্রীতম বিবেককে জিজ্ঞেস করে যে কী হয়েছে ভাই। প্রীতম জানায় যে কেউ তাকে ফলো করছে, তার মনে হচ্ছে এটা। তো এই কথাটা বলার সাথে সাথেই প্রীতম ওর মজা নিতে শুরু করে। কিছুদিন আবার সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু প্রীতম প্রতিদিন রাত্রে ঘুমোতে পারতো না। ঘুমোলেই ও ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু এই বিষয়েও কাউকে বলতে সাহস পায় না। ভাবে সবাই যদি ওর মজা নিতে শুরু করে। আবার একদিন দুপুরবেলায় বিবেক একাই বাড়িতে ছিল। ওর মনে হলো কেউ যেন মেন গেটটা খোলার চেষ্টা করছে, বাট মেন গেটে তো লক করা ছিল। ও গেটের কাছে গিয়ে দেখে গেট তো বন্ধ করা আছে, কিন্তু ওখানে একটা পুতুল পড়ে আছে, আর পুতুলটিতে লাল রং দিয়ে চোখ মুখ আঁকা আছে, আর ওই পুতুলটিতে অনেক সুচ আর সুতো দিয়ে বিবেকের ফটো লাগানো আছে। লিটারালি বিবেক সাহসী ছেলে, তবুও সে হালকা ভয় পেয়ে যায়। আর যখন ওর বাবা মা আসে তখনও তাদেরকে এই বিষয়ে জানায়। তো ঘরে চেঁচামেচি শুরু হয়ে যায় যে কে করছে আমার ছেলের সাথে এরকম। চেঁচামেচি শুনে বিবেকের আন্টিও চলে আসে, আর বিবেকের মাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তো বিবেকের মা এই বিষয়ে সমস্ত কিছু খুলে তাকে জানায়। ওর আন্টি জানায় যে এটা কোনো চিন্তা করার বিষয় নয়, আমি একজন বাবাকে জানি, সে তোমাদের হেল্প করতে পারবে।
ওরা একটা গাড়ি নিয়ে সাথে সাথেই ওই বাবার কাছে চলে যায়। কিন্তু এখানে আছে টুইস্ট। ওই বাবাজি ছিল একজন ফ্রড বাবা। সে শুধু টাকাই নিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হচ্ছিল না। ওই বাবার কাছে যাওয়ার পর থেকেই বিবেক একটি ছায়ামূর্তি দেখা শুরু করে। আগে তো শুধু মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু এখন সে তার আশেপাশে একটি ছায়ামূর্তি দেখতে শুরু করে। আর এই ছায়ামূর্তি সে তখনই দেখতে পায় যখন সে একা থাকে। রাত্রে ঘুম ভাঙলে বিছানায় যেন কেউ বসে আছে, আবার সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনা বারবার ঘটতে থাকে ওর জীবনে। এবার ও সিদ্ধান্ত নেয় যে ওই বাবার কাছে আর যাবে না। ওরা ওর মামার সাথে কথা বলে একজন প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওর মামা যে তান্ত্রিককে জানতো সেই তান্ত্রিক ছিল খুবই প্রসিদ্ধ এবং বয়স্ক মানুষ। এইসব বিষয়ে তার অনেক অভিজ্ঞতা ছিল। কিন্তু ওই তান্ত্রিক থাকতো অন্য শহরে। সেখান থেকেই ওই তান্ত্রিক জানায় যে আপনাদের বাড়িতে যে ঘটনা ঘটছে ওগুলো এখান থেকে কিছু করা যাবে না, আপনাদের ছেলেকে নিয়ে এখানে আসতে হবে। তো বিবেকের বাবা মা বিবেককে নিয়ে ওই তান্ত্রিকের আড্ডায় চলে যায়। সেখানে গিয়ে ওই তান্ত্রিক জানায় যে আপনাদের বাড়িতে বাইরে থেকে কেউ আসছে এবং এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো এদের বাড়িতে বাইরের কেউই আসে না। এরা বলে আমরা এবার থেকে খুব ভালো করে লক্ষ্য করব যে কে আমাদের বাড়িতে আসছে আর কে এইসব ঘটনা ঘটাচ্ছে। আর এখান থেকে আসার পরেই ঘটনাতে আসে আসল টুইস্ট। বিবেকের আন্টি বিবেকদের বাড়ি আসে আর বলে কাল তোমাদের বাড়ির ছাদে বসে গল্প করছিলাম, তো ওখানে আমার রুমালটা ছেড়ে চলে এসেছিলাম। ছাদের চাবিটা আমাকে দে, আমি রুমালটা নিয়ে আসি। এই বলে ছাদের চাবি নিয়ে ছাদের দিকে রওনা দেয়। এদের ছাদে লোহার ভারী দরজা লাগানো ছিল, যেটা খোলা বা বন্ধ করলে খুবই জোরে আওয়াজ হতো। কিন্তু কোনো শব্দ না হয় বিবেকের মনে সন্দেহ হতে শুরু করে। আর বিবেক ছাদের দিকে এগোতে শুরু করে, কিন্তু দেখে যে ওর আন্টি সিঁড়ি দিয়ে নেমে আসছে আর জানায় যে ছাদে রুমালই নেই। তবুও কি মনে করে ও ছাদের দিকে যাবার সিদ্ধান্ত নেয়। আর ওখানে গিয়ে দেখে যে সিঁড়ির দরজার কোণায় 7 পিস লেবু, যেগুলোতে সুচ দিয়ে ফুটো করা আছে আর সিঁদুরের তিলক দেওয়া আছে। ওর বাবা মা ফিরে এলে বিষয়টি ওর বাবা মাকে জানায়। ওর বাবা মা বলে না না, ও কেন করবে এসব, ও তো বিবেককে খুব ভালোবাসে। ওরা এই লেবুগুলো ছুঁড়ে ফেলে দেয়। ওই দিন রাতে ও দেখতে পায় ওর বুক শেলফের একটি বই একটু উঁচু হয়ে আছে, মানে উপর দিকে উঠে আছে। আর ওখানে গিয়ে দেখে সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। ওখানে একটি পচা গোলা লেবু, আর তার গায়ে লেখা আছে বিবেক বিবেক বিবেক। কয়েকদিন পর আবার ওই আন্টি আসে আর বাহানায় ছাদের চাবি চায়। এরা কিন্তু শিওর হয়ে গেছিল যে ওই আন্টি কিছু না কিছু করছে। তবুও সে তাকে কিছু না বলে আর আন্টিকে চাবি দিয়ে দেয় আর ধীর পায়ে তার আন্টিকে দেখতে থাকে আর মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। বিবেক বাড়িতে একাই ছিল। সে দেখতে পায় তার আন্টি ছাদের দরজা না খুলেই ওখানে একটা কালো পুটলি বার করে আর ওখান থেকে কালো গোটা সর্ষে বার করে গেটের কাছে ছড়িয়ে দিতে শুরু করে। ও ওখান থেকে আন্টি পিছন দিকে ঘুরতেই যাবে কি বিবেক ওখান থেকে ছুট্টে চলে আসে খুব দ্রুত গতিতে, যেটা ওর আন্টি আদৌ টের পায়নি। ওর আন্টি নিচে এসে বিবেকের মাথায় হাত বুলিয়ে চাবি দিয়ে বিবেকের কাছে পুরো ঘটনাটা এখন জলের মতো পরিষ্কার। ও শুধু অপেক্ষা করছিল কখন ওর বাবা মা ফিরে আসবে আর ওর বাবা মাকে জানাবে। ওর বাবা মা সন্ধেবেলায় ফিরে আসে। ওর বাবা মা ফিরে আসতেই ওই ভিডিওটা দেখায় ওর বাবা মার কাছে। এখন পুরো বিষয়টা ওর বাবা মার কাছেও পরিষ্কার হয়ে যায়। ওরা সাথে সাথেই ওই প্রসিদ্ধ তান্ত্রিককে ফোন করে এবং সব কিছু জানায়। ওই ভিডিও রেকর্ডিংটাও পাঠিয়ে দেয়। ওটা দেখার সাথে সাথেই তান্ত্রিক বলে ওঠে অমঙ্গল, ঘোর অমঙ্গল ঘটতে চলেছে তোদের সাথে। আজ রাত্রে তোমাদের বাড়িতে কোনো একজনের মৃত্যু হতে চলেছে। ওই মহিলা যেটা করেছে এটাকে মারণ ক্রিয়া বলে। তোমাদের বাড়িটিতে অলরেডি একটি প্রেত আত্মা প্রবেশ করেছে, যে তোমাদের মধ্যে কারো না কারো জীবন নিয়েই যাবে। সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে বিবেকের। ওকে নিয়ে যত শীঘ্রই সম্ভব হয় আমার কাছে চলে আসো। ওরা তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ওই তান্ত্রিকের কাছে চলে যায় আর খুব শীঘ্রই তান্ত্রিকের সাথে দেখা করে। তান্ত্রিক বলে আমি সব কিছু বুঝে গেছি, এর আগে আমি ধ্যানেই বসেছিলাম। আমার কাছেও এমন কিছু শক্তি আছে যা থেকে আমি এখানে বসে বসেই বুঝতে পারি কোথায় কোন প্রেতাত্মা কী করছে আর কী করতে চাইছে। আজ যদি তোমরা বিবেককে নিয়ে এখানে না আসতে তো আজ রাত্রের মধ্যেই ওই প্রেতাত্মা বিবেককে মেরে ফেলতো। এই ভয়ানক কালো জাদু এটা।
এই কালো জাদু দ্বারা অনেকেই অনেক খারাপ কাজ করে বেড়ায়। এখনকার মতো এই প্রেতাত্মার হাত থেকে আমি বিবেককে বাঁচিয়ে নিয়েছি। এরপর থেকে এই সব ব্যক্তি বা মহিলার কাছ থেকে সবসময় সাবধানে থাকবেন। ওই তান্ত্রিক এখানেই ওই কালা জাদুর যা যা প্রতিকার করার তা করে দেয় এবং ওর বাবা আমাকে জানায় যে আজকে যেন বাড়ি না ফেরে, রাতটা যেন ওই তান্ত্রিকের বাড়িতেই থাকে। বিবেকের বাবা মা ওর আন্টিকে ডাইরেক্ট কিছু বলেনি। ওই মহিলা খুবই জেলাসি ফিল করতো বিবেকের উপর, যে তার জীবন নিয়ে নিতেও চেয়েছিল, যে তার নিজেরই ভাইপো হয়। নিজেরই ভাইপোর জীবন নিতে সে দুবারও ভাবেনি। ওই দিনের পর থেকে বিবেক ও তার ফ্যামিলি প্রীতম ও তার বাবা মায়ের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। পরে যদিও প্রীতম ক্ষমা চেয়েছিল বিবেকের কাছে যে তারা এসব কিছুই করেনি বা যে সে এই বিষয়ে কিছুই জানতো না, তবুও বিবেক তার সাথে আর কোনো দিন যোগাযোগ করেনি। তো বন্ধু, কেমন লাগলো আজকের এই স্টোরিটা? হ্যালো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।